বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে অ্যাজ ইউজুয়াল আমরা একটা ইম্পর্টেন্ট ক্লাসে রয়েছি এবং এরই পাশাপাশি বারবার আপনাদেরকে যেটা আমরা মনে করাই, যেটা আমরা করে থাকি, অর্থাৎ রাইস এডুকেশন করে থাকে শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল বেসিক পড়াশোনায় নয়, এরই পাশাপাশি সেই স্টাডি মেটেরিয়ালের মধ্যে কতটা পড়বো, কিভাবে প্রিপারেশন নেব, কি কোয়েশ্চেন থাকতে পারে, এই সমস্ত কিছুই অনলাইন ক্লাসে থেকে থাকে আপনাদের জন্য। অ্যাজ ইউজুয়াল আজও রয়েছে। আমি আর সময় নষ্ট না করে সরাসরি স্যারের ক্লাসে চলে যাব। স্যার, বিরতিতে যাওয়ার জন্য যেখানে থামিয়েছিলাম আপনাকে, হ্যাঁ, তো আমরা যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট এবং তার যে গুরুত্ব, কোনো একটা লিকুইডকে জাজ করার জন্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো এবারে ঠিক তার পরের জায়গাটায় আমরা আসব যে বিভিন্ন রকমের লিকুইড তো আমরা দেখি, সো তাদের অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের ভ্যালু কয়েকটা আমাদের মনে রাখতে হবে। যেমন এইখানে খুব ইম্পর্টেন্ট, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ফর পিওর ওয়াটার ইজ 0। পিওর ওয়াটারের এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা 0। নেক্সট কি, ফর অর্ডিনারি ওয়াটার অ্যান্ড গ্লাস ইট ইজ 8 ডিগ্রি। অর্ডিনারি ওয়াটার মানে যে জলটা আমরা সাধারণত পেয়ে থাকি, যেটা আমরা ইউজ করি, সেই জলটাকে যদি তোমরা নাও তাহলে সেক্ষেত্রে এর অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হবে 8 ডিগ্রি। তাহলে আমরা যদি একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি, পিওর ওয়াটার আর অর্ডিনারি ওয়াটারের মধ্যে ডিফারেন্সটা কিছুই না। অর্ডিনারি ওয়াটারে প্রচুর ইম্পিউরিটি থাকে বলে এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা 0 থেকে বেশি হয়। তাহলে এইটা যদি পিওর ওয়াটার হয়ে থাকে, তার মানে এর অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট প্রায় 0 ডিগ্রি। আর এইটা হচ্ছে আমাদের নর্মাল ওয়াটার বা অর্ডিনারি ওয়াটার, এর অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হচ্ছে 8 ডিগ্রি। নেক্সট হচ্ছে মার্কারি অ্যান্ড গ্লাস 137 ডিগ্রি। আমরা একটু আগেই বলছিলাম যে মার্কারি অবটিউস অ্যাঙ্গেল তৈরি করবে, তাহলে 137 ডিগ্রি। তাহলে এই 137 ডিগ্রি হয়ে যাওয়ার জন্যেই মার্কারি কোনো সলিড সারফেসকে ওয়েট করতে পারবে না। নেক্সট হচ্ছে ফর পিওর ওয়াটার অ্যান্ড সিলভার, এইটা হচ্ছে 90 ডিগ্রি। পিওর ওয়াটার আর সিলভার এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই যে 90 ডিগ্রি মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90 ডিগ্রি। তাহলে এটা তাহলে ছবিটা কীরকম হবে, তুমি যদি একটা রূপোর পাত্রে তুমি যদি পিওর ওয়াটার দাও তাহলে তার উপরের সারফেসটা একদম স্ট্রেট হবে, অর্থাৎ এই ট্যানজেন্টটা 90 ডিগ্রি তৈরি করবে। ওকে, তো এইখানে যে 4টে পয়েন্ট রয়েছে, 4টে পয়েন্টই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এই মার্কারির যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে থাকে। ঠিক আছে, বেশ। আচ্ছা, তাহলে এবারে আমরা কিছু এমসিকিউ ডিসকাস করব। তাহলে এতক্ষণ যে আমরা পড়লাম, তাহলে এতক্ষণ আমরা সারফেস টেনশন নিয়ে পড়াশোনা করছিলাম। তাহলে সারফেস টেনশনে কোন কোন জায়গাগুলোকে আমরা পড়েছি বা স্টাডি করলাম? একটা হচ্ছে সারফেস টেনশনের প্রপার্টি, কেন সারফেস টেনশন তৈরি হয়। নেক্সট হচ্ছে সারফেস টেনশনের ইউনিট, তার ডাইমেনশানগুলো পড়েছি। নেক্সট হচ্ছে সারফেস টেনশন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা পড়েছি। নেক্সট হচ্ছে সারফেস টেনশনের যে বিভিন্ন লিকুইডের অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের ভ্যালু, সেইগুলো আমরা স্টাডি করেছি। তো এইগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের পকেট। তো এবারে আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। সারফেস টেনশন থেকে অনেক রকমের কোয়েশ্চেন করা যায়, তো তার মধ্যে যেগুলো জেনারেলি পরীক্ষায় এসে থাকে, যে টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় এসে থাকে, সেরকমই কিছু প্রশ্ন আমরা ডিসকাস করছি। দেখো, এই প্রশ্নটা বিসিএসে এসেছিল। এ সেভিং ব্রাশ ইজ ডিপড ইন ওয়াটার, হোয়েন টেকেন আউট দ্য হেয়ার্স অফ দ্য ব্রাশ আর সিন টু বি ড্রন টুগেদার ডিউ টু। মানেটা কি? মানেটা হচ্ছে এই যে সেভিং ব্রাশ বা যে কোনো তুলি মনে করো, তুমি জলের মধ্যে যখন ডুবিয়ে দেবে তখন একরকম, আর যখন সেখান থেকে তুলে নিয়ে আসবে দেখবে ওই ব্রিসেলসগুলো সব জুড়ে গেছে, একে অন্যের সাথে জুড়ে গেছে। বলছে এটা কেন? এইটা তার কারণটা হচ্ছে সারফেস টেনশন। আসলে ওই যে রোঁয়াগুলো রয়েছে ওর মাঝখানে জলের একটা স্তর তৈরি হচ্ছে। তাহলে জলের স্তর যদি তৈরি হয় তাহলে ওগুলো ফ্রি সারফেসের মতো কাজ করবে। তাহলে ওই সারফেসে যে মলিকুলগুলো রয়েছে, তাহলে ওরা সবসময় কি চাইবে? ওরা সবসময় চাইছে তার সারফেস এরিয়াটাকে ছোট করতে। তাহলে প্রত্যেকটা মলিকুল তাহলে কি করবে? আস্তে আস্তে এরিয়াটাকে ছোট করতে চাইবে, মানে অ্যাজ এ হোল ব্রিসেলসটা গুটিয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু আমাদের বিসিএসে এসেছিল বা পিএসসির অন্যান্য এক্সামও কখনো কখনো দিয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে এটা আনসার হচ্ছে সারফেস টেনশন। নেক্সট কোশ্চেনটা একটু বড়, একটু সাবধানে ধৈর্য ধরে পড়তে হবে। নেক্সট হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ফর লিকুইড অন এ সলিড সারফেস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন।
সহজ জিনিস। বলছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা কিসের মধ্যে অ্যাঙ্গেল, এখানে অপশান অনেক রকমের আছে, ট্যানজেন্ট টু দ্য লিকুইড সারফেস অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট অ্যান্ড দ্য সলিড সারফেস, এগুলো না। তাহলে কোনটা হবে আনসার? দ্য লিকুইড সারফেস টু দ্য সলিড সারফেস অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, অর্থাৎ যেখানে সলিড আর লিকুইড মিট করছে সেইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, ট্যানজেন্ট যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেইটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। বেশ, নেক্সট হচ্ছে সারফেস টেনশন ইজ মেজার্ড বাই। আমরা আগেই বলেছি সারফেস টেনশন মেজার করা হয় কোন যন্ত্রে? সারফেস টেনশন মেজার করা হয় টেনসিওমিটার যন্ত্রে, টেনসিওমিটার। ওকে, প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখতে হবে। নেক্সট, ওয়াটার ড্রপলেট অলওয়েজ স্ফেরিক্যাল ইন শেপ। একটু আগে ডিসকাস করলাম কেন, এতক্ষণে তোমরা খুব সহজেই আনসারটা করতে পারবে যে ওয়াটার ড্রপলেটটা কেন স্ফেরিক্যাল শেপের হয়, কিসের জন্যে? সারফেস টেনশনের জন্যে। কিন্তু যদি বলতে স্ফেরিক্যাল কেন, তার কারণ স্ফিয়ারের সারফেস এরিয়া মিনিমাম বলে, সব লিকুইডই চাইবে তার সারফেস এরিয়াটাকে মিনিমাইজ করতে, সেই জন্য স্ফেরিক্যাল। বেশ, প্রশ্নটা ভালো করে পড়বে, পড়ে তারপর আনসার খুঁজবে, ঠিক আছে? কারণ এই প্রশ্নের মধ্যে কিন্তু অনেক সময় একটু ট্রিক্স দেওয়া থাকে। হয়তো তোমার প্রশ্নটা চেনা লাগছে, কিন্তু দ্বিতীয়বার পড়লে দেখবে ইনার মিনিংটা তুমি খুঁজে পাবে। তো সুতরাং প্রশ্নটা কিন্তু খুব সাবধানে পড়তে হবে। নেক্সট হচ্ছে, ইফ ইউ অ্যাড কমন সল্ট ইনটু ওয়াটার হাউ দ্য সারফেস টেনশন উইল চেঞ্জ, হাউ দ্য সারফেস টেনশন উইল চেঞ্জ, ঠিক আছে? তাহলে আনসারটা কী হবে? আমি একটু আগে ডিসকাস করেছি, পার্সিয়ালি সলিউবল যদি হতো, অর্থাৎ ডিটারজেন্ট, ডেটল এগুলো যদি হতো, তাহলে কি হতো? সারফেস টেনশন কমে যেত। কিন্তু কমন সল্ট কি? পুরোটাই ডিজলভ করে যায়। তার মানে এটা কি? এটা হচ্ছে ইনক্রিজ করবে। ওকে, তার মানে তুমি যদি কমন সল্ট অ্যাড করো তাহলে তার সারফেস টেনশনটা ইনক্রিজ করবে। তো মোটামুটি এই টাইপের যে প্রশ্নগুলো সেইগুলোই কিন্তু আমরা সারফেস টেনশন থেকে জেনারেলি পেয়ে থাকি বা এক্সামে এগুলো ফেস করে থাকি। তো মোটামুটি রকমভাবে আমরা সারফেস টেনশন বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যে টপিকটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব সেটা হচ্ছে হাইড্রোডিনামিক্স। হাইড্রোডিনামিক্স, হাইড্রো মানে জানবে জল, এটাকে বাংলায় একটা খুব কঠিন নাম আছে, বাংলায় এটাকে বলে উদস্থিতিবিদ্যা। যাই হোক, তো হাইড্রোডিনামিক্স, হাইড্রো মানে হচ্ছে জল, ডিনামিক্স মানে হচ্ছে মোশন। হাইড্রোস্ট্যাটিক্স একটা হয়, হাইড্রোডিনামিক্স একটা হয়। অর্থাৎ জল বা সমগোত্রীয় লিকুইড এরা যদি মোশানে থাকে এদের প্রপার্টিসটা একরকমের হয়, এদের নিয়মকানুনগুলো একরকমের হয়। আবার এরা যদি একটা পাত্রে স্থির অবস্থায় থাকে তাহলে এদের আবার নিয়মগুলো পাল্টে যায়। তার মানে স্থির থাকলে এদের ফিজিক্সটা একরকম, মুভ করলে এদের ফিজিক্সটা আরেক রকম। তো আমরা এখন যেটা ডিসকাস করার চেষ্টা করছি সেটা হচ্ছে হাইড্রোডিনামিক্স, অর্থাৎ লিকুইড যখন মুভ করে তখন তার যে প্রপার্টিস সেগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাস করছি। আচ্ছা, প্রথমেই হচ্ছে লিকুইড মুভ করছে, তার মানে সেটাকে আমরা কি বলি? ফ্লো বলি। লিকুইড ফ্লো করছে। তাহলে এই যে ফ্লো করছে, লিকুইড অনেক রকমভাবে ফ্লো করতে পারে। দেখবে একটা নদী, যদি আমি খুব বড়ভাবে ভাবি, একটা নদী, গঙ্গার কথাই যদি আমরা ধরি, পাহাড় থেকে নামছে, ঠিক আছে, স্পিড অনেক বেশি, তাহলে ওইখানকার জলগুলো সবসময় টার্বুলেন্ট হচ্ছে, ঘুরছে। এবার সে সমভূমিতে পড়লো, একদম কাম অ্যান্ড কুল, স্টেডি ফ্লো। আবার সে যখন মোহনাতে যাচ্ছে তখনই তার মোশনটা আরেক রকমের হচ্ছে। তার মানে এই যে ফ্লোটা বারবার চেঞ্জ করছে, কখনো জেন্টেল মোশন, কখনো টার্বুলেন্ট মোশন। তাহলে এই যে ফ্লো, এই ফ্লোটা কেন চেঞ্জ হয়, কোন কোন ফ্যাক্টরের উপর এগুলো ডিপেন্ড করে লিকুইডের মোশনটা, সেটা আমরা একটু ডিসকাস করছি। প্রথমেই আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রিম লাইন ফ্লো। স্ট্রিম লাইন, স্ট্রিম লাইন নামের মধ্যে উত্তর আছে। স্ট্রিম লাইন অর্থাৎ লাইন বরাবর, একটি নির্দিষ্ট রেখা বরাবর যেটা যাচ্ছে, যেটা মুভ করছে, সেটাকে আমরা বলছি স্ট্রিম লাইন। তাহলে কি লেখা আছে? দ্য ফ্লো অফ লিকুইড in which each of its particle follows the same path as followed by the preceding particle is called streamline flow. কথাটার মানে কি? আমি তো পড়ে দিলাম, কথাটার মানে কি? মানেটা হচ্ছে এটা, ধরো সেটা হচ্ছে যে এইটা একটা পার্টিকেল, এটা লিকুইডের পার্টিকেল। এ
যাচ্ছে। এর পেছনে আরও লিকুইডের পার্টিকেল রয়েছে। প্রত্যেকটা পার্টিকেল তার সামনের পার্টিকেলকে ফলো করছে, বা তুমি ঘুরিয়ে বলতে পারো প্রত্যেকটা পার্টিকেল তার পিছনের পার্টিকেলকে ফলো করছে। মানে সামনের পার্টিকেলটা যেভাবে যাবে তার পিছনের পার্টিকেলগুলো ঠিক সেইভাবেই একই দিকে মুভ করবে, ওই ট্রেনের বগির মতো। ইঞ্জিন যেদিকে যাচ্ছে বগিগুলো সেদিকে যাচ্ছে। তার মানে বগিগুলো ফলো করছে ইঞ্জিনকে, স্টিম লাইন। তাহলে যে লিকুইডের মলিকুলগুলো এইভাবে মুভ করে, তাহলে সেই লিকুইডটাকে আমরা বলি স্ট্রিম লাইন ফ্লো। এটার আরেকটা ভার্সন আছে, সেটাকে বলা হয় ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লো মানে হচ্ছে, এটা তো আমরা একটা লেয়ারে বললাম, স্ট্রিম লাইন মানে একটা লেয়ারে বললাম, একটা লাইন বরাবর যে মোশন। ল্যামিনার ফ্লো তখনই বলবো যদি সেম মোশন অনেকটা লেয়ার জুড়ে হয়। অর্থাৎ একটা লিকুইডের মধ্যে অনেকগুলো লেয়ার আছে। ধরো এইটা একটা লিকুইড, আমার হাতটা একটা লিকুইড, এইগুলো হচ্ছে সব লেয়ার। তাহলে এই স্ট্রিম লাইন মোশন প্রত্যেকটা লাইনে হচ্ছে। এইভাবে যদি একটা লেয়ার ওয়াইজ এটাকে আমরা কল্পনা করি, অর্থাৎ প্রত্যেকটা লেয়ারে স্ট্রিম লাইন চলছে, তাহলে এন্টায়ার মোশনটাকে আমরা বলি ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লো এই জায়গাটা, এই যে স্ট্রিম লাইন ফ্লো, ল্যামিনার ফ্লো, এই জায়গাটা জেনারেলি আমাদের WBCS মেন্সের একটু বেশি কাজে লাগে, প্রিলিমসেও কাজে লাগে। WBCS মেন্সে এই জায়গাটা আমাদের একটু বেশি করে পড়তে হয়। তো যাই হোক, তো তাহলে স্ট্রিম লাইন ফ্লো আর ল্যামিনার ফ্লো তফাৎটা তাহলে আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে একই লাইন বরাবর, আর ল্যামিনার মানে হচ্ছে যে লেয়ার বরাবর যখন সেটা কাজ করবে। নেক্সট হচ্ছে টার্বুলেন্ট। টার্বুলেন্ট টার্বুলেন্ট মানে হচ্ছে বাংলায় বলে পাতি কথায় ঘূর্ণি। লিকুইড যখন ঘোরে কোনো একটা কারণে, তারও নিশ্চয়ই কিছু কারণ আছে যে কেন লিকুইড হঠাৎ করে রোল করবে। তাহলে এই যে টার্বুলেন্ট মোশনটা হচ্ছে, অর্থাৎ তার যে স্ট্রিমলাইন ফ্লো সেটা ডিস্টার্ব করে গেছে। তাহলে এই যে স্ট্রিমলাইন ফ্লোটা ডিস্টার্ব করলো, করার পরে যে মোশনটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। এবারে খেয়াল করো, লিকুইডটা মুভ করছে, করতে করতে তার একটা নির্দিষ্ট গতি আছে। এবার গতিটা একটু বাড়লো, তখনও সে স্ট্রিম লাইনই রয়েছে। গতিটা আরেকটু বাড়লো, যেই গতিটা বাড়লো তখনই দেখলে লিকুইডটা নানা দিকে হ্যাপাজার্ড ওয়েতে মুভ করছে। তাহলে এই যে টার্বুলেন্ট হতে গেলে নিশ্চয়ই একটা নির্দিষ্ট ভেলোসিটিকে ক্রস করতে হবে, তবে সে টার্বুলেন্ট হবে। এই যে নির্দিষ্ট ভেলোসিটি যেটা ক্রস করলে লিকুইডটা স্ট্রিম লাইন থেকে টার্বুলেন্ট হয়ে যায়, সেই ভেলোসিটিটাকে বলা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি ক্রস করলে পরে যে কোনো লিকুইডের মধ্যে টার্বুলেন্ট চলে আসে। ঠিক আছে, বেশ। আচ্ছা, এবারে আমরা একটা ছবি দেখছি। এই ছবিটা দেখলে পরে মোটামুটি আমাদের একটা আইডিয়া হবে। দেখো, ফার্স্ট যে পিকচারটা রয়েছে সেটা হচ্ছে ল্যামিনার ফ্লো সম্পর্কে। ল্যামিনার ফ্লো একটু আগে বলেছি যে স্ট্রিমলাইন ফ্লো যখন লেয়ার ওয়াইজ কাজ করে তখন সেটাকে ল্যামিনার বলে। তাহলে এই যে এক একটা লাইন, এগুলো সব স্ট্রিম লাইন, আর এন্টার যেটা দেখছি আমরা সেটা হয়ে যাচ্ছে ল্যামিনার ফ্লো। আচ্ছা, তারপরে কি আছে? টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট মানে কি? ল্যামিনার ফ্লো যখন ডিস্টার্বড হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেলোসিটির সেই আলটিমেট রেঞ্জটা ক্রস করে যাচ্ছে, তখন তৈরি হচ্ছে টার্বুলেন্ট বা ঘূর্ণি। তাহলে পাশের পিকচারটাও তাই। দেখো, প্রথমটা হচ্ছে টার্বুলেন্ট, এই যে হ্যাপাজার্ড ওয়েতে ঘুরতে ঘুরতে এগোচ্ছে, নির্দিষ্ট কোনো দিশা নেই, নির্দিষ্ট কোনো দিক নেই। কিন্তু পরেরটাতে দেখো প্রত্যেকটা পার্টিকেল এই নির্দিষ্ট দিকে এগোচ্ছে, তাই এটাকে আমরা ল্যামিনার ফ্লো বলছি। বেশ, তার মানে স্ট্রিমলাইন ফ্লো আর ল্যামিনার ফ্লো সম্পর্কে আমাদের একটা আইডিয়া তৈরি হলো। এবারে যে জিনিসটা সম্পর্কে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে বার্নৌলিস থিওরেম। বার্নৌলিস থিওরেম অদ্ভুত একটা পরিবার, যে পরিবারে প্রায় 100 জনের উপর মেম্বার, কিন্তু প্রত্যেককে জিনিয়াস, প্রত্যেকে। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা ম্যাথ নিয়ে পড়েছো, যারা স্ট্যাট নিয়ে পড়েছো, যারা ফিজিক্স নিয়ে পড়েছো, দেখবে এই বার্নৌলি কথাটা বিভিন্ন জায়গায় পাচ্ছ। কখনো ম্যাথে পড়ছো, কখনো ফিজিক্সে পড়ছো, কখনো স্ট্যাটিস্টিক্সে পড়ছো। তার মানে এই নয় যে সব বার্নৌলি একজনই, এদের পরিবারে বিভিন্ন জন। বেশ, তো এই যে বার্নৌলিস থিওরেম, এখানে আমরা হাইড্রোডাইনামিক্সে বার্নৌলিস থিওরেমটা পড়ছি। তো এটা কি বলছেন বার্নৌলি? অদ্ভুত কথা, যে লিকুইড
যত তাড়াতাড়ি এগোবে সেই লিকুইডের ল্যাটারাল প্রেশার তত কম হবে। যে লিকুইড যত তাড়াতাড়ি এগোবে সেই লিকুইডের ল্যাটারাল প্রেশার তত কম হবে। ব্যাপারটা কি? ব্যাপারটা এই বার্নৌলিস থিওরেম আমাদের ডেলি লাইফে প্রচুর অ্যাপ্লিকেশান আছে, প্রচুর। বিভিন্ন রকমভাবে আমরা এই বার্নৌলিস থিওরেমকে ফিল করি, রিয়েলাইজ করি। যেমন দেখবে দুটো নৌকা পাশাপাশি যাচ্ছে, দুজনেরই মোশন আছে, দুজনেরই স্পিড আছে। এবার নৌকাটা যখন এগোচ্ছে তাহলে নৌকার সাথে সাথে নদীর জলটাও তো এগোচ্ছে। তার মানে ওই দুটো নৌকার মাঝখানে লিকুইডের একটা মোশন আছে, নদীর জলটার একটা গতি আছে। বার্নৌলি আমাদের কি বলছেন? বার্নৌলি আমাদের বলছেন যে লিকুইডের স্পিড যত বেশি তার ল্যাটারাল প্রেশার তত কম। তার মানে আমরা যদি একটু বিষয়টাকে বোঝার চেষ্টা করি, এইটা একটা বোট, এটা আর একটা বোট, দুটোই মুভ করছে। তাহলে এর মাঝখানে যে লিকুইডটা সেটাও মুভ করছে। বার্নৌলি বলছেন স্পিড বাড়লে ল্যাটারাল প্রেশারটা কমে যায়। তার মানে এই লিকুইডটা এই দুটো নৌকার ওপর পাশাপাশিভাবে তুলনামূলকভাবে কম চাপ দিচ্ছে। এবার দেখো নৌকাটার এদিকেও তো নদীর জলগুলো রয়েছে, এদিকেও রয়েছে। তাহলে এই জলটা দুদিক থেকে চাপ দিচ্ছে, মাঝখানে প্রেশারটা কম, তাহলে সাইডের প্রেশারটা বেশি হয়ে গেছে। তখন নৌকাগুলো অটোমেটিক কী হবে? আস্তে আস্তে কাছে চলে আসবে, এসে ধাক্কা লেগে যাবে। বার্নৌলিস থিওরেমের অ্যাপ্লিকেশান। কখনো শুনবে না দুটো এরোপ্লেন রানওয়েতে নামার জন্য রেষারেষি করছে। এগুলো আমাদের এখানে বাসে হয়, এরোপ্লেনে হয় না। কেন হয় না? দুটো হাই স্পিডের এরোপ্লেন, ওর মাঝখানের এয়ারটা হাই স্পিডে মুভ করছে। তাহলে এরা যদি খুব কাছাকাছি চলে আসে তাহলে আশপাশের এয়ারটা চাপ দিয়ে দুটো প্লেনকে আরও কাছে নিয়ে চলে আসবে, দুর্ঘটনা ঘটে যাবে। সেই জন্য এটা কখনোই সম্ভব নয়। ওকে, তো বার্নৌলিস থিওরেমের আমাদের ডেলি লাইফ অ্যাপ্লিকেশান প্রচুর আছে। এবং এই যেগুলো বললাম, আমাদের বিশেষ একটা প্রশ্ন এসেছিল যে ব্লোজ আউট অফ রুফ, ঘরের চাল যে উড়ে যায় প্রচণ্ড ঝড়ে, কিসের অ্যাপ্লিকেশান? বার্নৌলিস অ্যাপ্লিকেশান। বছর দুয়েক আগে একটা প্রশ্ন দিয়েছিল, তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো, দুদিক থেকে গাড়ি যাচ্ছে, তুমি লো প্রেশার ফিল করছো, কিসের অ্যাপ্লিকেশান? বার্নৌলিস থিওরেমের অ্যাপ্লিকেশান। তো এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে আমাদের ডেলি লাইফের সাথে রিলেটেড। একদম স্যার, অনেক ধন্যবাদ। আজকে তো সময় একদম শেষ, এখানেই আমাদের শেষ করতে হচ্ছে এবং অলমোস্ট আমরা টপিকটাও দুটো টপিকই শেষ করতে পেরেছি। ধন্যবাদ স্যার, আজকে সময় শেষ। নেক্সট টপিকে ডেফিনেটলি আপনার ক্লাসে আমরা সবাই থাকবো। আপনারাও সকলে ভালো থাকুন। আর অবশ্যই আপনাদের স্টাডি মেটেরিয়াল বেস পড়াশোনা শুধু নয়, এমসিকিউ বেস এবং তারই পাশাপাশি প্রিপারেশন কমপ্লিট করতে হলে আপনাকে নজর রাখতেই হবে চেতনা টিভিতে। নমস্কার।